আসসালামু আলাইকুম। আমরা মনে হয় একটু লেট করে ফেলছি, তোমরা আস্তে আস্তে সবাই জয়েন করো। তোমাদের মনে জমে থাকা যত প্রশ্ন আছে আমি আজকে চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে। তোমাদের সবগুলা প্রশ্ন মন দিয়ে শুনবো, প্রত্যেকের প্রশ্ন গুরুত্ব সহকারে শুনবো অবশ্যই। তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, তোমরা আমার কথা শুনতে পারতেছো কিনা, এবং তোমরা কে কোন কলেজ থেকে কোন জেলা থেকে আমাদের আজকের সেমিনারটা দেখছো। তো অলরেডি অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলছে। জাকারিয়া চলে এসেছে আমাদের সাথে। জাকারিয়া, ওয়ালাইকুম সালাম। এবং তোমরা যদি পারো আজকের এই সেমিনারটা, আমাদের আলোচনাটা তোমাদের ওয়ালে শেয়ার করতে পারো, তাহলে তোমাদের অনেক বন্ধু হয়তো এই ক্লাস থেকে উপকৃত হতে পারবে। তো আজকের ক্লাসটার জন্য, আজকের সেমিনারটার জন্য আমি তোমাদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন আহ্বান করেছিলাম যে তোমাদের মনে কি কি জমে থাকা প্রশ্ন আছে। তো তোমরা অনেক প্রশ্ন করেছো গ্রুপে, তো আমি চেষ্টা করবো সেগুলার প্রশ্নের উত্তর তো দিতেই, এবং তোমাদের এখন যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি তোমাদের কাছ থেকে সবচাইতে যে বেশি প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে, বা সবচাইতে বেশি যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে, ভাইয়া আমার তো পড়াশোনা করতে ভালো লাগে না। মানে আমার পড়াশোনা করতে ভালো লাগে না, তো আমাকে একটু কমেন্ট করে জানাও, পড়াশোনা করতে ভালো লাগে না সেটা ঠিক আছে, এমন কি কেউ আসো যার পড়াশোনা করতে ভালো লাগে? তো একটু সবাই কমেন্ট করে জানাও যে যার যার পড়াশোনা করতে ভালো লাগে তারা একটু কমেন্টে লেখো ইয়েস, যে হ্যাঁ ভাইয়া আমার পড়াশোনা করতে ভালো লাগে। তো এই জায়গায় দেখি এর মধ্যে আমাদের সাথে কে কে আছে। মিনহাজ বলতেছে সাউন্ড কোয়ালিটি গুড। জাকারিয়া, আচ্ছা আমাদের সাউন্ড তাহলে ঠিক আছে, সাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই। শামু আছে আমাদের সাথে। শাকিল জয়েন করেছে অলরেডি। শাকিল, আমি ভালো আছি ভাইয়া, তুমি ভালো আছো তো এখন? এবং তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আজকে কিন্তু ঠিক 9টায় আমাদের কোপাকুপি ক্লাস আছে। আমরা ফাংশনকে একদম কোপায় দেবো, কোপায় ভাস করবো। তো কোপাকুপি ক্লাস অবশ্যই তোমরা মিস করবে না। তো একটু আমাকে কমেন্টে জানাও যে তোমাদের মধ্যে কে কে আসো যার পড়াশোনা করতে ভালো লাগে। তারা একটু ছোট্ট করে লেখো ইয়েস, আমার পড়াশোনা করতে অনেক বেশি ভালো লাগে। তো শামু জানিয়েছে যে তার পড়াশোনা করতে ভালো লাগে। তো শামুর মতো আরো কারা কারা আছে যে আসো যে যাদের পড়াশোনা করতে ভালো লাগে। তো যাই হোক, এই জায়গায় জিদনি মুর্শিদা, ওয়ালাইকুম সালাম। আকিবুর রহমান চলে এসেছে আমাদের সাথে। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমি ভালো আছি, তোমরা আশা করি ভালো আছো। তোমরা একটু কমেন্টে জানাও কার কার পড়াশোনা করতে ভালো লাগে। তো অনেকেই জানিয়েছো। হ্যাঁ, আশরাফুন্নেসা মিম বলছে আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে। আকাশ কুমার কুন্ডুরও মাঝে মাঝে পড়াশোনা করতে ভালো লাগে। শাকিল বলছে ইয়েস, কিন্তু মনোযোগ আসে না। মান্না বলছে পড়াশোনা করতে ভালো লাগে। মুরসালিন হাবিবও জানিয়েছে তার পড়াশোনা করতে ভালো লাগে। আবার শাকিলা আমাদেরকে জানিয়েছে তার পড়াশোনা করতে ভালো লাগে। আমি একটা মাত্র কমেন্ট পেয়েছি শুধুমাত্র ফারুক মির্জার, যার পড়াশোনা করতে ভালো লাগে না। ইমনেরও পড়াশোনা করতে ভালো লাগে না। তবে আমি তোমাদেরকে একটা মজার ইনফরমেশন দেই, আমি অলরেডি অনেকগুলা মানসিকভাবে অসুস্থ ছোট ভাই বোনের খোঁজ পেয়েছি। তারা কারা? এই যাদের পড়াশোনা করতে ভালো লাগে। এই কারণ আমি মনে করি যার পড়াশোনা করতে ভালো লাগে সে মানসিকভাবে অসুস্থ। কারণ মানসিকভাবে সুস্থ কোনো মানুষের পড়াশোনা ভালো লাগার কথা না। তো যাই হোক, জাস্ট কিডিং। পড়াশোনা করতে তোমার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু আমাকে এবার একটু কমেন্ট করে জানাও যে তোমাদের মধ্যে কে কে বুয়েটে চান্স পেতে চাও, মেডিকেলে চান্স পেতে চাও, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও। তোমাদের গোলটা একটু কমেন্ট করে জানাও যে তোমার গোল কি, এবং কে কে এইচএসসি তে গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পেতে চাও। এরকম কে কে আছো যে আমাকে গোল্ডেন এ প্লাস পেতেই হবে, আমাকে বুয়েটে চান্স পেতেই হবে, মেডিকেলে চান্স পেতেই হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে, এরকম কারা কারা আছো? আমি তাদেরকে একটু দেখতে চাই যে কারা কারা বুয়েটে চান্স পেতেই চায়।
চান্স পেতেই হবে। আমি তাদেরকে নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো যে কিভাবে পড়াশোনা করলে আমি বুয়েটে চান্স পাবো, কিভাবে পড়াশোনা করলে আমার দ্বারা মেডিকেলে চান্স পাওয়া সম্ভব, কিভাবে পড়াশোনা করলে আমি সহজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো তোমরা একটু কমেন্টে জানাও যে কার কার গোল্ডেন এ প্লাস পেতেই হবে, মেডিকেলে চান্স পেতেই হবে, বুয়েটে চান্স পেতেই হবে। আমি তাদেরকে একটু দেখতে চাই। তো দেখি তো অনেকে জানিয়েছো যে রিয়ন বলছে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, মোহাম্মদ আল জাকারিয়া তার স্বপ্ন বুয়েট। তো সাজিদ রহমান বলছে তুমি বুয়েটে পড়তে চাও, শাকিল বলতে চাচ্ছ যে বুয়েটে পড়তে চাও, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও, ইমনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে, নাইম ভুয়ার মেরিন একাডেমিতে চান্স পেতেই হবে, ফারুক মির্জার মেডিকেলে চান্স পেতেই হবে, শামুন মেডিকেলে চান্স পেতেই হবে। আচ্ছা ওকে, দেখো আমি চাই তোমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, কিন্তু তুমি এবার নিজেকে প্রশ্ন করো তো দেখি যে পড়াশোনা করা ছাড়া গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব কিনা? পড়াশোনা করা ছাড়া কি বুয়েটে চান্স পাওয়া সম্ভব? পড়াশোনা করা ছাড়া কি ঢাকা মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? এখন দেখো তুমি মেডিকেলে চান্স পেতে চাও, বুয়েটে চান্স পেতে চাও, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, গোল্ডেন এ প্লাস পেতে চাও, কিন্তু পড়াশোনা করবা না, এটা কিন্তু হবে না। তার মানে এই জায়গাগুলোতে চান্স পেতে গেলে, এই জায়গাগুলোতে পৌঁছাতে গেলে, গোল্ডেন এ প্লাস পেতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে মাস্ট, এটার কোনো বিকল্প নাই। তার মানে তুমি যদি চান্স পেতে চাও তোমাকে পড়তেই হবে, নো ওয়ে, তোমাকে পড়াশোনা করতেই হবে। মানে এটা ব্যাপারটা অনেকটা কেমন হয়ে গেল, আমার এক বান্ধবীর মতো হয়ে গেল। তো আমার এক বান্ধবীর খুব ইচ্ছা যে হচ্ছে আমাকে এসে মাঝে মাঝে বলে, দোস্ত ইস আমি যদি মা হইতে পারতাম। মানে ব্যাপারটা কেমন, তার প্রতিনিয়ত সে আমাকে এসে বলে, অন্যান্য ফ্রেন্ডদেরকে বলে, দোস্ত আমি যদি মা হইতে পারতাম। তো আমরা যখন তাকে বলি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে বিয়ে কর, কারণ আমার জানা নাই যে হচ্ছে বিয়ে করা ছাড়া মা হওয়ার কোনো বৈধ ওয়ে আছে কিনা। কারণ আমরা তো জানি যে মা হতে গেলে অবশ্যই বিয়ে করতে হবে, কিন্তু সে বিয়ে করতে চায় না। তো তোমরা তোমাদের মধ্যে যারা আছো যে হচ্ছে তোমরা বুয়েটে পড়তে চাও, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও, গোল্ডেন এ প্লাস পেতে চাও, কিন্তু পড়াশোনা করতে চাও না, তাদের অবস্থাটা ঠিক আমার ওই বন্ধুর মতো, বান্ধবীর মতো। তো এটা মাথায় গেঁথে রাখো, যদি তুমি চান্স পেতে চাও, যদি তুমি বুয়েটে পড়তে চাও, যদি তুমি ভালো কিছু করতে চাও, তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, এটা তুমি মেন্টালি গেঁথে রাখো। এখন এই জায়গায় পড়াশোনাটা আসলে করতে হবে কিভাবে, কেমন, আমি এই জন্য তোমাদেরকে ছোট্ট একটা গল্প শোনাতে চাই। তো আমার এই গল্পের নায়ক হচ্ছেন মিস্টার হাবলু। এখন মিস্টার হাবলু লোকটা কেমন? মিস্টার হাবলু হচ্ছেন লিকলিকে লম্বা একজন মানুষ। এই মিস্টার হাবলু অলিম্পিকে 100 মিটার ইভেন্টে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিখ্যাত স্প্রিন্টার উসাইন বোল্টের সাথে। তো এই দৌড় প্রতিযোগিতা কিভাবে শুরু হয় সেটার মনে হয় তোমাদের একটা আইডিয়া আছে। কিভাবে শুরু হয় বলতে পারো? পিছন থেকে একজনকে হুইসেল দিতে হয়, যে মানে বন্দুক দিয়ে গুলি করে, অর্থাৎ গুলি ছোড়ার পর দৌড় প্রতিযোগিতা শুরু হয়। তো মিস্টার হাবলু, উসাইন বোল্ট, আরো যারা প্রতিযোগী আছেন তারা সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছেন, এবং মিস্টার হাবলু প্রথম প্রতিযোগী বাংলাদেশ থেকে, এর আগে কেউ 100 মিটার স্প্রিন্টে অংশ নেয়নি। তো পিছন থেকে গুলি করা হলো, দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। মিস্টার হাবলুও দৌড়ায়, উসাইন বোল্টও দৌড়ায়, মিস্টার হাবলুও দৌড়ায়, উসাইন বোল্টও দৌড়ায়, মিস্টার হাবলুও দৌড়ায়, উসাইন বোল্টও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে মিস্টার হাবলু উসাইন বোল্টকে অতিক্রম করে ফার্স্ট হয়ে গেল। চিন্তা করতে পারছো যে একজন লিকলিকা লম্বা একজন মানুষ যাকে ফু দিলে সে পড়ে যাবে, এরকম একজন মানুষ উসাইন বোল্টকে অতিক্রম করে ফার্স্ট হয়ে গেল। তো যখন কেউ ফার্স্ট হয়ে যায় তখন স্বভাবতই উপস্থাপিকা তাকে ডাকেন। হ্যাঁ, এখন উপস্থাপিকা মিস্টার হাবলুকে ডাকলেন। এখন ডেকে উপস্থাপিকা মিস্টার হাবলুকে জিজ্ঞেস করতেছেন, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কেউ অংশ নেয় নাই, আর আপনি এই চেহারা নিয়ে প্রথমবারের মতো অংশ নিলেন এবং প্রথমবার উসাইন বোল্টকে অতিক্রম করে ফার্স্ট হয়ে গেলেন। এই যে ফার্স্ট হয়ে গেলেন, এই যে এত বড় আপনার একটা অর্জন, এত বড় অর্জনের পর আপনার অনুভূতিটা কি? তখন মিস্টার হাবলু উপস্থাপিকার কাছ থেকে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে বলতেছে, খুব ভালো করে শুনিও, উপস্থাপিকার কাছ থেকে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে মিস্টার হাবলু বলতেছে, অনুভূতি পরে আগে পিছন থেকে গুলি করলো কেন? কি বলতেছে? অনুভূতি পরে আগে পিছন থেকে গুলি করলো কেন?
তাহলে বলো তো দেখি, মিস্টার হাবলু এখানে কি ফার্স্ট হওয়ার জন্য দৌড়াইছে না জীবন বাঁচানোর জন্য দৌড়াইছে? খেয়াল করো, বলো সবাই একটু কমেন্টে বলো যে হচ্ছে মিস্টার হাবলু কি এখানে ফার্স্ট হওয়ার জন্য দৌড়ালো না জীবন বাঁচানোর জন্য দৌড়ালো? দেখি অনেকেই চান্স পেতে চাও। তো তোমরা কিন্তু বুঝে গেছো মিস্টার হাবলু এখানে আসলে ফার্স্ট হওয়ার জন্য দৌড়ায় নাই। মিস্টার হাবলু দৌড়াইছে জীবন বাঁচানোর জন্য দৌড়াইছে। আর একজন মানুষ যখন দেখে, আর তখন যখন জীবন বাঁচানোর জন্য দৌড়ালো, তখন তার সামনে কি দৌড়ানো ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল? তার সামনে তখন দৌড়ানো ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না। আর একজন মানুষ যখন রিয়েলাইজ করতে পারে তার সামনে এই কাজটা করা ছাড়া অন্য কোনো পথ খোলা নাই, তার সামনে দৌড়ানো ছাড়া অন্য কোনো পথ খোলা নাই, তখন পৃথিবীর এমন কোনো শক্তি নাই যেটা তাকে ওই জায়গায় পৌঁছানো থেকে বিরত রাখতে পারে। তো তুমি যদি আজকে থেকে চিন্তা করো আমার সামনে গোল্ডেন এ প্লাস পাওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নাই, আমার সামনে বুয়েটে চান্স পাওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নাই, আমার মেডিকেলে চান্স পাওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নাই, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোমাকে বুয়েটে চান্স পাওয়া থেকে, তোমাকে মেডিকেলে চান্স পাওয়া থেকে, তোমাকে গোল্ডেন এ প্লাস পাওয়া থেকে বিরত রাখতে পারে। তো তোমাকে আজকে থেকে দৌড়াতে হবে, আজকে থেকে পড়তে হবে। কার মতো? হাবলুর মতো দৌড়াতে হবে। যে তোমার সামনে এখন একটাই লক্ষ্য যে তোমাকে বুয়েটে চান্স পেতেই হবে, তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে, তোমাকে বুয়েটে ঢাকা মেডিকেলে চান্স পেতেই হবে, তোমাকে গোল্ডেন এ প্লাস পেতেই হবে। এটার জন্য যত জোরে দৌড়ানো দরকার তুমি ঠিক তত জোরে দৌড়াবে। এই জায়গায় এই প্রতিজ্ঞা তোমাকে আজকের ক্লাস থেকে তোমাকে করতে হবে। যারা এই প্রতিজ্ঞা করতে চাও, হাবলুর মতো দৌড়াতে চাও, তারা সবাই আজকে থেকে এখানে কমেন্টে লিখে দাও যে হচ্ছে আমি হাবলু হতে চাই, আমি আজকে থেকে হাবলুর মতো দৌড়াতে চাই। যতক্ষণ না পর্যন্ত আমি বুয়েট না ছুতে পারতেছি, যতক্ষণ না পর্যন্ত আমি গোল্ডেন এ প্লাস না ছুতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমি আমার দৌড় থামাবো না। এই জায়গায় আরেকটা কথা বলতে হয়, আমরা সব সময় ভুল প্রতিযোগিতা করি। আমাদের প্রতিযোগিতা সবসময় কার সাথে? অন্যের সাথে। দেখো যে হচ্ছে ইতিমধ্যে অনেকের এসএসসি রেজাল্ট হয়ে গেছে। তো যাদের এসএসসি রেজাল্ট হলো তারা একটু কমেন্টে জানাতো যে ভাইয়া আমাদের এসএসসি রেজাল্ট হলো। তো এসএসসি রেজাল্ট হলে দেখা যায় স্বভাবত একটা জিনিস হয়, তুমি যে রেজাল্ট করছো পাশের বাসার কেউ না কেউ তোমার চেয়ে ভালো রেজাল্ট করছে। যে কেউ না কেউ পাশের বাড়ির কেউ না কেউ তোমার সাথে ভালো রেজাল্ট করছে। আর ধরো তুমি বোর্ডে হয়েছো, দশম হয়েছো, পাশের পাশের কেউ না কেউ দেখবা যে বোর্ডে ফার্স্ট হয়ে গেছে। এখন যখন পাশের বাসার কেউ তোমার চেয়ে ভালো করে, আমাদের বাবা মারা হলো অনেক কিউট জাতি, তখন সাথে সাথে বলবে এই পাশের বাসার অমুক তো তোর চেয়ে অনেক ভালো ভালো করছে, তুই যা এক কাজ কর, তুই ওর পায়ে ধোয়া পানি খেয়ে আসবি। হ্যাঁ, অথবা অমুকে তুই 100তে 100 পাইছিস, তুই পাইছিস 100তে 20, তুই যা এক কাজ কর, তুই অমুকের মেয়ের পায়ে ধোয়া পানি খেয়ে আয়। আর সত্যি সত্যি যখন তুমি ওই পায়ে ধোয়া পানি খেতে যাবা বা পানি খেয়ে আসবা, তখন তারা বলবে আরে তোর আক্কেল বুদ্ধিও নাই, তুই পায়ে ধরে পানি খেতে গেলি। হ্যাঁ, মানুষের পায়ে ধোয়া পানি কেউ খায়? এই কারণে আমি বাবা মাকে বলি অনেক বেশি কিউট জাতি। তো যাই হোক, আমরা তাদের কিউটনেস নিয়ে সামনে আরো কথা বলবো। তবে এই জায়গায় আমরা প্রতিযোগিতা করি, একটা ভুল, সবসময় ভুল প্রতিযোগিতা করি। যে দেখো তোমার যে ফ্রেন্ডটা আজকে গণিতে 100তে 100 পেলো, আর তুমি হয়তো ধরো সাপোজ পেলা তুমি 100তে 20, তো যে 100তে 100 পেয়েছে আমরা সেটা দেখতেছি, কিন্তু এই 100তে 100 পাওয়ার জন্য তার ডেডিকেশনটা আমরা দেখতেছি না। সে যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর ম্যাথ প্র্যাকটিস করতেছে, এটা আমরা কিন্তু জানি না। এখন আমরা চাইলেও 2 দিন পড়াশোনা করে, 3 দিন টানা দিন রাত পড়াশোনা করে আমরা 100তে 100 পাবো না। আর যখন আমরা তার সাথে প্রতিযোগিতা করতে যাব, তখন দেখা যাবে যে আমরা তার মতো পাচ্ছি না, তার মতো নম্বর পাচ্ছি না, তখন আমরা হতাশ হয়ে পড়ি, তখন আমরা মনে হয় আমার দ্বারা সম্ভব না, তখন আমরা গিভ আপ করি। আর এই কারণেই তোমাদের আজকে থেকে এই ডিসিশন নিতে হবে, আমি কখন অন্যের সাথে প্রতিযোগিতা করব না, আমার প্রতিযোগিতা হবে সবসময় নিজের সাথে। যে আমি আজকে অঙ্কে পেলাম কত? 30, আমি পরের দিন এমন ভাবে পড়াশোনা করি যাতে 32 পাই। 32 পাইলে এখন আমি ফেল করছি, কিন্তু আগের চেয়ে তো উন্নতি হয়েছে। পরের দিন আরেকটু পড়াশোনা বাড়াই দেই, তাহলে আমি 34 পাই।
পরের দিন দেখা যাবে এইভাবে আগাতে আগাতে এক সময় আমি ওই 100-তে 100 পাওয়া ফ্রেন্ডের চাইতেও আগায় যাব। তো আজকে থেকে তোমার প্রতিযোগিতা হবে তোমার সাথে। তোমার এক ফ্রেন্ড দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়াশোনা করে, তো তুমি তার মতো হতে চাও। তো তুমি পড়াশোনা শুরু করলে, একদিন পড়াশোনা করে তুমি অসুস্থ হয়ে গেলা, ভাই এটা দরকার নাই। সে 24 ঘন্টা পড়াশোনা করে করুক, তুমি 1 ঘন্টা পড়াশোনা করো, সমস্যা নাই। তুমি পরের দিন চেষ্টা করো যে তুমি 1 ঘন্টা 5 মিনিট পড়বে, 1 ঘন্টা 10 মিনিট পড়বে। পরের দিন তুমি 2 ঘন্টা পড়ো। আর যখন তুমি দেখতেছো যে তুমি আগের চেয়ে একটু বেশি পড়তে পারতেছো, তখন তুমি বার্গারের দোকানে গিয়ে বা বিরিয়ানির দোকানে গিয়ে তুমি যেটা খাইতে বেশি পছন্দ করো, তুমি সেটা খেয়ে ফেলো, নিজেকে রিওয়ার্ড দাও। শোনো, তুমি যখন ভালো কিছু করবে, তোমাকে পুরস্কৃত করার মতো কেউ থাকবে না, পুরস্কৃত করতে হবে নিজেকে নিজেই। তো যেটা করতে পছন্দ করো, যেটা খেতে পছন্দ করো সেটা খাও, এবং চেষ্টা করো প্রতিদিন আগের দিনের চাইতে নিজেকে একটু আপগ্রেড করতে। কেমন? আমি তোমাকে এবার খুব সুন্দর একটা মজার ক্যালকুলেশন দেখাতে চাই। তোমরা তো সবাই চক্রবৃদ্ধি মুনাফার সূত্র শিখছো, তাই না? চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি? P into 1 plus R to the power n। তো আজান হচ্ছে, আমরা একটু ওয়েট করি, তো দেখি তোমাদের কিছু কথা শুনি। আমি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে কথা বলবো। তো দেখো যে এটা নিয়ে একটু কথা বলি। দেখো যে তোমরা হয়তো দেখতেছো যে তোমার চেয়ে তোমার ফ্রেন্ড কত গুণ বেশি ভালো স্টুডেন্ট। তোমার চেয়ে তোমার ফ্রেন্ড 20 গুণ বেশি ভালো স্টুডেন্ট, 20 গুণ। মানে তুমি আজকে যে নম্বর পাচ্ছ, তোমার ফ্রেন্ড পাচ্ছে তার চেয়ে 20 গুণ বেশি নম্বর। তো এই জায়গায় আমি তোমাকে ছোট্ট একটা ক্যালকুলেশন দেখাবো। তোমার সামনে ধরো তুমি 1 বছরের একটা টার্গেট নাও, 365 দিনের একটা টার্গেট নাও। হ্যাঁ, এখন এই 365 দিনের তুমি যদি একটা টার্গেট নাও, তুমি ধরো আজকে তোমার অবস্থান হচ্ছে 1। এখন তুমি যদি তোমার অবস্থান না বাড়াও, তাহলে এই জায়গায় 1 কি থাকবে? 1ই থাকবে। এই জায়গায় এভাবে 365 দিন পরও তোমার রেজাল্ট কত হবে? 1। তার মানে তোমার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু তুমি যদি প্রত্যেকদিন আজকে যে পরিমাণ পড়াশোনা করতেছো, তার চাইতে যদি মাত্র 1% বেশি পড়াশোনা করো, মাত্র 1% বেশি, তাহলে খেয়াল করো 1% মানে কত? 1/100, তাই না? আর 1/100 মানে কত? 0.01। তার মানে তোমার মিড রেজাল্টটা কত হবে? 1 প্লাস 0.01, তার মানে 1.01। এখন তার মানে একদিন পর তোমার রেজাল্ট দাঁড়াবে 1.01। আর 1.01 করার পরে তুমি যদি এভাবে এই 1% করে বাড়িয়ে 365 দিন পড়াশোনা করতে পারো, তোমরা একটু ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো তো দেখি 1.01 টু দি পাওয়ার 365 কত হয়। একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে 1.01 টু দি পাওয়ার 365। তাহলে তুমি দেখবে যে 1.01 টু দি পাওয়ার 365 এর মান আসবে 37.সামথিং। তো তোমার যদি কোনো ফ্রেন্ড তোমার চেয়ে 20 গুণ বেশি ভালো স্টুডেন্টও হয়, আর তুমি যদি প্রতিদিন বেশি না মাত্র 1% করে পড়াশোনা বাড়াও, তাহলে 1 বছর পর দেখা যাবে তুমি আজকের চাইতে 37 গুণ বেশি ভালো স্টুডেন্ট হয়ে গেছো, 37 টাইমস। তা তুমি হতাশ হচ্ছ কেন? তুমি কিসের টেনশন করতেছো? তোমার পক্ষে যে কাউকে কোপায় ভাঁজ করে দেওয়া সম্ভব, যে কারো চাইতে তোমার ভালো স্টুডেন্ট হওয়া সম্ভব। শুধুমাত্র ছোট্ট একটা কনসেপ্ট মাথায় রাখো যে তুমি আজকে যে পরিমাণ পড়াশোনা করতেছো 1% করে বাড়ায় দাও, জাস্ট 1% করে বাড়ায় দাও। অন্যকে দেখে হতাশ হবে না, নিজের গতিটা বাড়াও শুধু 1% করে। এটা কিন্তু আমার কথা না, এটা ম্যাথমেটিক্স বলতেছে, এটা ধ্রুব সত্য, এটা ক্যালকুলেটিভ। কিন্তু আমরা কি পড়াশোনা আসলে 1% করে বাড়াই? হ্যাঁ, আমরা তো পড়াশোনা করা ভুলেই গেছি। লকডাউন আমাদের সব ভুলাই দিছে। তো এবার তোমাদেরকে আরেকটা ক্যালকুলেশন দেখো। তো তুমি 1% করে বাড়াচ্ছ না, তুমি কি করতেছো? 1% করে কমাচ্ছ। তাহলে 1% করে যদি তুমি কমাও, 1 মাইনাস 0. এটা কত হবে? 1% মানে হলো 0.01। তার মানে ক্যালকুলেশন করলে কত হয়? 0.99। এখন বাচ্চা দেখো,
যে 0.99 করে তুমি যদি প্রতিদিন কমাও, তাহলে 365 দিন পর তোমার অবস্থা কি হয় দেখো তো। 0.99 টু দি পাওয়ার 365 কত হলো? 0.99 টু দি পাওয়ার 365 কত হয়? তুমি দেখবে বিস্ময়কর ভাবে খেয়াল করে দেখবে এটা 0.02 সামথিং। তার মানে তোমার আজকের অবস্থান যাই হোক না কেন, তুমি যদি প্রত্যেকদিন 1% করে পড়াশোনা কমায় দাও, 1 বছর পরে দেখবে তুমি সব ভুলে গেছো, তোমার মাথায় কিছু নাই, তোমার দ্বারা আর কিচ্ছু সম্ভব হচ্ছে না। অতএব ভাইয়া, আমি তোমাকে বলবো, যদি ভালো কিছু করতে চাও, বেশি কিছু করতে হবে না, প্রতিদিন পড়াশোনাটা 1% করে বাড়াই দাও। তাহলে তোমার চাইতে যত ভালো স্টুডেন্ট থাকুক, তুমি তাকে কোপায় ভাস করতে পারবা। তোমার টার্গেট যত বড় হোক, সেটা হোক মেডিকেলে ফার্স্ট হওয়া, বুয়েটে ফার্স্ট হওয়া, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট হওয়া, তুমি সেটা অ্যাচিভ করতে পারবে। আমি আজকে তোমাকে বলে দিলাম, কারণ এটা আমার কথা না, এটা ম্যাথমেটিক্স এর কথা, মিথ্যা হতে পারে না, ক্যালকুলেটিভ জিনিস, ছোট্ট একটা জিনিস। তো এই জায়গায় আমি আরেকটা জিনিস, এখানে তোমাদের মেজর যে প্রশ্নটা আসবে যে ভাইয়া এখন বুঝলাম আমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা বাড়াইতে হবে, তো আমরা তো লকডাউনে কি হয়ে গেছে যে প্রথমে কোন দিন কলেজ খুলবে আমরা জানি না, পরীক্ষা কবে হবে জানি না, একটা পর্যায়ে দেখা গেছে আমরা পড়াশোনার মোমেন্টামটা হারাই ফেলছি। আসলে এই মোমেন্টাম মানে হচ্ছে বেগটা ধরে রাখা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো যেহেতু আমরা পড়াশোনার মোমেন্টাম হারাই ফেলছি, এই যেভাবে হোক আমাদের পড়াশোনার মোমেন্টামটা ফিরাই নিয়ে আসতে হবে। এখন পড়াশোনার মোমেন্টাম ফিরাই নিয়ে আসার উপায় কি? আমি এই জায়গায় তোমাকে ছোট্ট একটা গল্প বলি। বাঙালি আসলে অনেক কিউট একটা জাতি। এই জায়গায় কিউট একটা জাতি বাঙালি। কেন কিউট জাতি? দেখো, আমাদের মানুষটা হলো এরকম, আমাদের প্রকৃতির ডাকে আমাদেরকে সাড়া দিতে হয়, কিন্তু প্রতিদিনই প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়। কিন্তু মজার ব্যাপার, যতক্ষণ না পর্যন্ত আমাদের জুলুম না হয়, যতক্ষণ না পর্যন্ত মনে হয় যে এখনই মনে হয় পড়ে গেল, ততক্ষণ পর্যন্ত আমরা 1 নম্বরের দিকে দৌড়াই না। তার মানে এই জুলুম না হওয়া পর্যন্ত, একদম পড়ে না যাওয়া পর্যন্ত আমরা কোনো কাজই করি না। তো এখন যেহেতু এই জায়গায় আমাদেরও ঠিক একই অবস্থা, আমরা আসলে যদি প্রেশার না পাই, পড়াশোনা করতে চাই না। তো সবাই পড়াশোনা করি না, পড়াশোনা করতে চাই সবাই, হ্যাঁ, মন চায় না কারোরই, কিন্তু পড়াশোনা আমরা কেউ করি না যদি আমাদের চাপ না থাকে। তাহলে পড়াশোনা করার উপায় কি? তোমাকে যে কোনো না যে কোনো ভাবে প্রেসারে থাকতে হবে ভাই, এটা হলো দিন শেষে সত্য কথা। আমি যতই বলি যে হচ্ছে তুমি নিজেকে কন্ট্রোল করো, তুমি ফেসবুক কম ব্যবহার করো, যাই কিছু বলি, এগুলো একটা কাজে লাগবে না। দিন শেষে এটা সত্য, তোমাকে প্রেসারে থাকতে হবে। এখন আগে তো তোমাদের রেগুলার কোচিং ছিল, তোমাদের কলেজ ছিল, পরীক্ষা ছিল, এখন তো এগুলার একটাও নাই। তাহলে এখন প্রেসারে থাকার উপায় কি? তো এখন প্রেসারে থাকার উপায় হচ্ছে, একটা উপায় হতে পারে যে আমরা যেহেতু ফেসবুকে থাকি, ইউটিউবে থাকি, তোমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখবে যে হচ্ছে অনেক গ্রুপ রেগুলার পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, ফিজিক্সের গ্রুপ আছে, কেমিস্ট্রির গ্রুপ আছে, ম্যাথের গ্রুপ আছে, বায়োলজির গ্রুপ আছে। তোমরা যে কোনো একটা গ্রুপের সাথে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও এবং টার্গেট নাও যে হচ্ছে প্রতিদিন আমি নিজেকে আপগ্রেড করব, প্রতিদিন আগায় নেব। হ্যাঁ, যে আজকে আমি যত নম্বর পেলাম তারপরের দিন তার চেয়ে বেশি পাবো, তাহলে দেখবে তুমি পড়াশোনার মধ্যে থাকবা। আর তোমাদেরকে আমি আরেকটা সুখবর দেই, আমরা রেগুলার কালকে থেকে আমরা রেগুলার গ্রুপে পরীক্ষা নেব ইনশাল্লাহ। তোমরা সবাই সেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করো, তাহলে দেখবা যে হচ্ছে একটা পড়াশোনার মধ্যে তুমি থাকতেছো। 2 নম্বর, ভাই আমি পড়তে চাই কিন্তু পড়াশোনার রিসোর্স কই? ভাই এখন কিন্তু এই দিনে তুমি যদি এই কথা বলো, এটা কিন্তু আমি মেনে নেব না। তুমি দেখবে যে হচ্ছে তুমি ফিজিক্স শিখতে চাও, তুমি ইউটিউবে গেলে অনেকের কন্টেন্ট পাবে এবং খুব ভালো ভালো কন্টেন্ট পাবে। তুমি যে কোনো একজনকে সিলেক্ট করো যে আমি এই ভাইয়ের ক্লাসগুলো বা এই স্যারের ক্লাসগুলো অনুসরণ করবো। তো ওই ক্লাসগুলো দেখে তুমি A to Z তোমার যে যে চ্যাপ্টার বাকি আছে সবগুলো চ্যাপ্টার তুমি কমপ্লিট করে ফেলো, নোট করে ফেলো। নোট করে দেখবে যে হচ্ছে প্রত্যেকটা চ্যানেলের ফেসবুকে গ্রুপ আছে, তো সেই গ্রুপে তুমি তোমার নোটগুলো দেখাও, দেখবে তারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। তোমরা যারা আমার এই যে পিপিএস গ্রুপের ক্লাসগুলো করো, তোমরা ক্লাস করে নোটগুলো দেখাও, তাহলে আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করব। তো এইভাবে চাপে থাকো, আর না হলে তুমি নিজে নিজেকে চাপ ক্রিয়েট করো যে আমাকে পড়তেই হবে, আমাকে পড়তেই হবে, যে হচ্ছে যে কোনো ভাবে হোক আমার এটা কমপ্লিট করতেই হবে।
তুমি নিজে একটা রুটিন করো, নিজে রুটিন করে যে তুমি আজকে এই জায়গায় তোমার গ্যাপগুলো কাভার করো। আর এই জন্য তুমি একটা কাজ করতে পারবে। শোনো, কেটে দেওয়ার মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর একটা সুখ আছে। বিশ্বাস না হয়, তুমি কোনো কাজ নাই, তোমার বইয়ের লেখাগুলো তুমি এরকম করে কেটে দাও, দেখবা যে তোমার ভালো লাগবে। তো তুমি কি করতে পারো, তুমি আজকে একটা লিস্ট করো যে আমার ফিজিক্সের এই পড়া হয়নি, এই অধ্যায় বাকি আছে, ম্যাথের এই কনসেপ্ট বাকি আছে, কেমিস্ট্রির এই কনসেপ্ট বাকি আছে। তো তুমি আজকে একটা কাজ করো, আজকে তুমি একটা অধ্যায় পড়ে ফেলো বা অর্ধেক অধ্যায় পড়ে ফেলো, পড়ে ফেলার পরে ওই অধ্যায় কেটে দাও, দেখবা তোমার ভালো লাগবে। ঠিক আছে? আর অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে এটার একটা তো কাজ হবে না, তাদের জন্য আসলে রিয়েল প্রেশার দরকার। এই কি পড়লি না কেন, পড়, না পড়লে গুলি করে দেবো, এরকম একটা প্রেশার দরকার। তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, আমি করতে পারো বলতেছি, যে করতে হবে এমন কোনো কথা না। যদি চাও, তোমরা সবাই জানো যে হচ্ছে আমার পেইড ব্যাচ শুরু হচ্ছে, আমাদের সেখানে প্রত্যেকটা ক্লাসের পরে পরীক্ষা হবে এবং প্রত্যেকের পারফরমেন্স আমি তদারকি করব। হ্যাঁ, তারপর হচ্ছে যে হচ্ছে টাইম টু টাইম তোমাদের সকল আপডেট নেব, পড়া না পারলে জোর করে আবার নতুন করে ক্লাস করাবো। তো তোমরা যদি চাও সেই পেইড ব্যাচে তোমরা চাইলে জয়েন করতে পারো। হ্যাঁ, সেখানে আমাদের ফার্স্ট ইয়ারের জন্য ব্যাচ আছে, সেকেন্ড ইয়ারের জন্য ব্যাচ আছে, আবার তোমরা যারা পরীক্ষার্থী তাদের জন্য রিভিশন ব্যাচও আছে, আবার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ব্যাচ আছে, যারা মেডিকেল করতে চাও তাদের জন্য মেডিকেল ফিজিক্সের ব্যাচ আছে। তোমরা যদি চাও সেই ব্যাচে কন্টিনিউ করতে পারো। আর আমাদের গ্রুপে তো রেগুলার আমি যে সার্ভিসগুলো দিচ্ছি সেগুলা দিতে থাকবোই। এখন এই জায়গায় আরেকটা কথা যে হচ্ছে তোমরা যারা পরীক্ষার্থী আছো, এখন আমার লাইভে একটু কমেন্টে জানাও তো দেখি তোমরা কারা কারা 2020 ব্যাচ, কারা 2021 ব্যাচ, কারা 2022 ব্যাচ। এবার আমি তোমাদের জন্য সিলেক্টিভ কিছু কথাবার্তা বলবো, ব্যাচ ওয়াইজ কথা বলবো এবং ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কিছু কথা বলবো। তার আগে আমি একটু দেখি যে হচ্ছে তোমরা কে কে প্রশ্ন করছো। হাবলুদের মতো অনেকে দৌড়াইতে চেয়েছো, আমি চাই তোমরা হাবলুদের মতো দৌড়াও। আচ্ছা, এই জায়গায় হচ্ছে সামু বলতেছে ভাইয়া প্লিজ ফিজিক্স এন্ড ম্যাথ সিকিউ প্র্যাকটিস করায়েন। হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব এবং চেষ্টা করবো সামনে। ফারুক মির্জা বলছে সবাই একই প্রতিযোগিতায় দৌড়াইলে প্রথম একজনই হবে। হ্যাঁ, প্রথম একজনই হবে, তবে সেই প্রথমটা তুমি হতে পারো। কখন? যদি তুমি প্রতিদিন তোমার পড়াশোনাটা 1% করে বাড়াও। কিন্তু তুমি বলো তো দেখি বুকে হাত দিয়ে আমরা 1% করে আসলে বাড়াইতে পারবো কিনা। জাহিদুর রহমান বলছে 365 দ্বারা গুণ না করে 365 হাত দিলাম কেন? চক্রবৃদ্ধি মুনাফার সূত্রে এনটা কি পাওয়ার, এনটা হলো বছর, সময়। তাহলে সময়টা আমাকে কি আকারে দিতে হবে? পাওয়ার আকারে দিতে হবে। আর এই কারণে আমি 365 পাওয়ার আকারে দিচ্ছি। তো ইমন বলছে মোবাইলের উপর নেশা কিভাবে কমাবো, সেটা নিয়ে কথা বলবো। শাকিল ক্লাস কোপায় দিতে আসতেছো, কোপানো ক্লাস পরে হবে, কোপানো ক্লাস পরে। ফারুক মির্জা বলছো ভাইয়া ঢাকায় বই রেখে আসছি, কিছু নিয়ে আসতে পারি নাই, কোনো সমস্যা নাই, ইউটিউবে বিভিন্ন ভাইয়াদের ক্লাস দেখো, ঠিক আছে, সেখান থেকে নোট করো, সেগুলা পড়ো। এবং অনেকে বলবে যে ভাইয়া আমার এমবি সমস্যা। ভাইয়া এমবি তোমাকে কিনতে হবে, এমবি তোমাকে কিনতে হবে। তুমি যদি কলেজে যাইতা তোমার যাওয়ায় খরচ হইতো, আসায় খরচ হইতো, টিচারের কাছে পড়তো সেখানে খরচ হইতো। তো এত খরচের জায়গায় তার 10 ভাগের 1 ভাগও খরচ হবে না, 100 ভাগের 1 ভাগ খরচ হবে। তুমি এমবি কিনে পড়ো ভাইয়া, উপায় নাই, তোমাকে পড়তে হবে এই জায়গায়। তারপর হচ্ছে ভাইয়া কতদিন ধরে দেখতেছি আমি পড়ায় মন বসাতে পারতেছি না, পড়তে হবে, চান্স পেতে গেলে পড়তে হবে। তো নূর বলছে ভাইয়া পেইড ব্যাচ সম্পর্কে ডিটেইলস ইনফো দিলে উপকৃত হতাম। এটা গ্রুপে ইনফো দেয়া আছে, তুমি সেখান থেকে দেখে নিও। তো আমি এখন যাদেরকে নিয়ে কথা বলবো তারা হচ্ছে পরীক্ষার্থী, তোমরা যারা তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনো। যে তোমাদের পরীক্ষা কবে হবে একমাত্র আল্লাহ ছাড়া বর্তমানে কেউ জানে না। তবে ধরে নাও সেপ্টেম্বরের আগে তোমাদের পরীক্ষা হচ্ছে না, তো সেপ্টেম্বর অক্টোবর তুমি আশা করতে পারো এরকম একটা সময় তোমাদের পরীক্ষা হবে। এবং এমনিতে ভর্তি পরীক্ষার জন্য খুব কম সময় পাওয়া যায়। এবং তোমাদের সময় এবছর, অন্যান্য বছর দেখা গেছে যে হয়তো 2 মাস 3 মাস 4 মাস আমরা সময় পেতাম বিভিন্ন ভর্তি পরীক্ষা বেঁধে। তো তোমরা তার চেয়ে কম সময় পাবে এটা নিশ্চিত। এমনিতে ভর্তি পরীক্ষায় অনেক বেশি পড়াশোনা করতে হয়,
অনেক অনেক বেশি। আমাদের এইচএসসির পুরো সিলেবাসটা পড়তে হয় ভর্তি পরীক্ষার 2 মাস বা 2.5 মাস সময়, 3 মাস সময়। তো তোমরা যেহেতু এবার তার চেয়ে অনেক কম সময় পাবে আশা মানে লজিক বলে, তো তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা এখন থেকেই শুরু করতে হবে, অবশ্যই এখন থেকে শুরু করতে হবে। খেয়াল করো যে তোমাকে এখন থেকেই পড়তে হবে। এখন তুমি পড়বা না, কিন্তু দেখা গেছে তোমরা এইচএসসি পরীক্ষা দিবে 1 লাখ জন, সবাই যে এখন থেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে এমন কিন্তু কোনো কথা না। কয়জন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে এখন থেকে? 5,000 জন বা 4,000 জন বা 6,000 জন। এখন তুমি কই চান্স পেতে চাও? বুয়েটে চান্স পেতে চাও, মেডিকেলে চান্স পেতে চাও, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও? তো এই 3টা মিলে দেখো সিট কিন্তু তোমার 5,000 আছে বা 5,500, 6,000 সিট আছে। তো খেয়াল করো, সৃষ্টিকর্তা সবই দেখেন, ঈশ্বর সব দেখেন। তো একজন এখন থেকে পড়াশোনা করবে, দিন রাত পড়াশোনা করবে, আর তুমি শুধুমাত্র 2 মাস পড়াশোনা করবা, তো আল্লাহ তাআলা তারে না দিয়ে তোমারে দিবে, এটা তুমি ভাবো কেমনে? ঠিক আছে, সৃষ্টিকর্তার এই জায়গায় সৃষ্টিকর্তা প্রত্যেকে দেখেন এবং সৃষ্টিকর্তা জায়গা মতো খেলে দেন, সময় মতো খেলে দেন। এই সৃষ্টিকর্তার খেলা বোঝা বড় দায়। অতএব তুমি যদি সেই জায়গাগুলোতে যেতে চাও, কারণ সৃষ্টিকর্তা তো ন্যায় বিচারক, যারা এখন থেকে পড়াশোনা করবে আল্লাহ তাকে দেওয়ার চেষ্টা করবে বেশি, খুব বেশি স্বাভাবিক। তো তোমাকে এখন থেকে পড়াশোনা করতে হবে অবশ্যই। তো এই জায়গায় তোমাদের সবচাইতে বেশি যে দোদুল্যমানতায় পড়ো সেটা হচ্ছে যে ভাইয়া আমি তো এই জায়গায় একই সাথে ইঞ্জিনিয়ারিং এবং আইবি এর প্রিপারেশন নিতে চাই, একই সাথে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি প্রিপারেশন নিতে চাই, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের প্রিপারেশন নিতে চাই। অর্থাৎ সহজ কথায় আমরা যেটাকে বলি হচ্ছে 2 নৌকায় পা দেওয়া। তো প্রশ্ন হচ্ছে যে 2 নৌকায় আমরা পা দিতে পারবো কিনা। তো 2 নৌকায় পা দেওয়ার আগে তোমাকে বুঝতে হবে 2 নৌকা বলতে কি বোঝায়। 2 নৌকা বলতে বোঝায় যে হচ্ছে 2টা ভিন্ন রকম প্রস্তুতি। তো 2টা ভিন্ন রকম প্রস্তুতি কেমন? দেখো ভাইয়া, যে হচ্ছে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতিতে তোমাকে কি কি পড়তে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এবং তোমাকে এখানে প্রিপারেশনটা ম্যাথমেটিক্যাল। ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনটা কেমন? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখানেও প্রিপারেশনটা ম্যাথমেটিক্যাল। মেডিকেলে কি কি পড়তে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে, এখানে প্রিপারেশনটা থিওরিটিক্যাল। ডি ইউনিটের প্রিপারেশনটা কেমন? ডি ইউনিটের প্রিপারেশন হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে। আইবি এর প্রিপারেশনটা আবার কেমন? আইবি টোটালি একটু ডিফারেন্ট প্রিপারেশন, এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপের ম্যাথ করতে হয়, ইংলিশে খুব ভালো দক্ষতা থাকতে হয়। তো আমরা দেখতেছি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন আর ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন মোটামুটি একই রকম। তার মানে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি একসাথে করা, এটা একই রকম প্রিপারেশন নেওয়া। তার মানে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি করা, এটা কিন্তু 2 নৌকায় পা দেওয়া না, এটা একই নৌকা। তার মানে তুমি একই সাথে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটির প্রস্তুতি নিতে পারো, অবশ্যই পারো, কোনো সমস্যা নেই। এবং আমি যদি বলি এখন ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি প্রিপারেশনের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো যথেষ্ট কনসেপচুয়াল হয়, আর ঢাকা ইউনিভার্সিটিতেও রিটেন আছে। তো তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি হয়ে যাবে, ভার্সিটি প্রিপারেশন নিলে ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে, একই কথা। ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনগুলো তুলনামূলকভাবে একটু টাফ হয়, একটু টাফ টাইপের ম্যাথ আসে, এবং অবশ্যই বইয়ের, তুমি যদি বইয়ের সব ম্যাথ পারো তোমাকে কেউ আটকাইতে পারবে না, এটা আমি তোমাকে বলে দিচ্ছি। যে হচ্ছে অতএব এটা একই নৌকায় পা দেয়। এবার আসি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং। এখন কিছু কিছু ছেলেবেলা আছে ঢাকা, বাংলাদেশে, সারা বাংলাদেশে 3 থেকে 400 স্টুডেন্ট আছে, ওরা মেডিকেলেও চান্স পাবে, বুয়েটেও চান্স পাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এবং সব জায়গায় 200-এর মধ্যে থাকবে বা 400-এর মধ্যে থাকবে। এদেরকে আমি মানুষ বলি না, এদের বলি এলিয়েন। তুমি যদি ওই এলিয়েনের ক্যাটাগরিতে পড়ো, তাহলে আমি এখন যে কথাগুলো বলবো এটা তোমার জন্য না। তো তুমি যদি এলিয়েন না হও, তুমি যদি মানুষ হও, তাহলে মেডিকেলের প্রিপারেশন টোটালি একরকম, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন টোটালি আরেক রকম। দেখো, একটাই ম্যাথমেটিক্যাল এবং হায়ার লেভেলের ম্যাথ, এবং আরেকটা হচ্ছে থিওরিটিক্যাল, বুঝছেন? খুবই সহজ। তো তুমি যদি এটাও ধরতে চাও, এটাও ধরতে চাও, বাস্তবতা হচ্ছে তুমি কোনোটাও ধরতে পারবা না, তুমি নদীর মধ্যে পড়ে যাওয়া, এবং তুমি সাঁতার জানো না, এবং তুমি অবশ্যই সাঁতরে নদী পার হইতে পারবা না। তার মানে মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং এই 2টা প্রিপারেশন একসাথে নেওয়া যাবে না যদি তুমি এলিয়েন না হও। আবার আমি কি করতে চাই, মেডিকেল প্লাস ভার্সিটি নেওয়া যাবে কিনা? মেডিকেল প্লাস ভার্সিটি কিন্তু এই জায়গায় মেডিকেল প্লাস ভার্সিটি নিতে পারো,
কারণ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি প্রিপারেশন মেডিকেল আর ভার্সিটির মধ্যে খুব বেশি পার্থক্য নাই। বায়োলজি তুমি যদি পড়ো তাহলে মেডিকেলের বায়োলজি পড়লে ইউনিভার্সিটির বায়োলজি অটোমেটিক্যালি কভার হয়ে যাবে। তো তোমাকে তখন কি করতে হবে, তুমি ম্যাথ এখানে একটা অপশন, কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ম্যাথের পরিবর্তে তুমি ইংলিশ উত্তর করতে পারবে, তাহলে সে জায়গায় তুমি পার পেয়ে যাবে। শুধুমাত্র তোমাকে এখানে যে কাজটা করতে হবে, ফিজিক্সের ম্যাথে একটু স্ট্রং যদি তুমি প্রস্তুতি নিতে পারো ফিজিক্সের ম্যাথ, তাহলে তোমার কিন্তু একই প্রিপারেশনে মেডিকেল প্লাস ভার্সিটি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ফিজিক্সের ম্যাথে স্ট্রং হইতে হবে, কেমিস্ট্রি ম্যাথে স্ট্রং হইতে হবে। এটা একটু মেডিকেলের প্রস্তুতির পাশাপাশি তোমাকে এটা দেখতে হবে। আবার মেডিকেল প্লাস ডি ইউনিট একসাথে নেওয়া যাবে কিনা, মেডিকেল প্লাস ডি। দেখো মেডিকেলের পরীক্ষা কি কি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে। আর ঢাকা ইউনিভার্সিটি ডি হচ্ছে ইংলিশ, জিকে, বাংলা। তার মানে তোমাকে এক্সট্রা করে পড়া লাগতেছে কোনটা, বাংলা। আর তুমি যদি ডি ইউনিটের জন্য ইংলিশ জিকে পড়ো, মেডিকেলের ইংলিশ জিকে একদম ডাল ভাত। কারণ ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ জিকে হচ্ছে সমুদ্রে সাঁতার কাটা, আর মেডিকেলের ইংলিশ জিকে হচ্ছে খুবই সিলেক্টিভ সিলেবাস, এটা হচ্ছে পুকুরে সাঁতার কাটা। তার মানে তুমি ডির প্রিপারেশন নিলে অটোমেটিক্যালি মেডিকেলের প্রিপারেশন হয়ে যাবে। তার মানে তুমি মেডিকেল প্লাস ডি এটাও কিন্তু করতে পারো। আবার এ প্লাস ডির প্রিপারেশন নেওয়াও যেতে পারে, কিন্তু তুমি যদি বলো যে ভাই আমি ডি প্লাস ইঞ্জিনিয়ারিং করবো, এটা হয় না, এটা হতে পারে না। তো এভাবে তোমরা দুই নৌকা উঠতে পারো। আরেকটা জিনিস মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, জন্ম কয়বার হয় বলো, জন্ম কয়বার, একবার। মৃত্যু কয়বার, একবার। জন্ম একবার, মৃত্যু একবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স একবার, বুয়েটে চান্স একবার, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স একবার। যেহেতু এগুলো একবার, তুমি জীবনে যদি একবার ভুল করো তাহলে এখান থেকে ব্যাক করার কোনো সুযোগ নাই। অতএব তোমাকে এখানে ভুল করার কোনো সুযোগ নেই। অনেকে বলতে পারো যে ভাইয়া আমি শুধুমাত্র একটার প্রিপারেশন নেবো কিনা, যে আমি শুধুমাত্র বুয়েট, শুধুমাত্র মেডিকেল, শুধুমাত্র বুয়েট বা শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন নেবো কিনা। আমি বলবো তুমি যদি সুপার জিনিয়াস হও তাহলে শুধুমাত্র বুয়েটের প্রিপারেশন নিতে পারো, শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন নিতে পারো। যদি সুপার ব্রিলিয়ান্ট হও, ভাইয়া সবাই স্বপ্ন দেখে, সবার স্বপ্ন আমি মেডিকেলে চান্স পাবো, কিন্তু মেডিকেলে চান্স পাবে 3000 জন। সবার স্বপ্ন আমি বুয়েটে চান্স পাবো, বুয়েটে চান্স পাবে 1100 জন। তাহলে বাস্তবতা হচ্ছে আমরা প্রিপারেশন নেবো অনেকেই, চান্স কিন্তু সবাই পাবো না। কিন্তু আমি যদি একটা প্রিপারেশনের মধ্যে নিজেকে লিমিটেড রাখি, তখন দেখা যাবে কি আমি যদি ভাগ্যের নির্মম পরিহাসে আমি চান্স না পাই, তখন কিন্তু আমি হতাশ হয়ে যাব। তখন আমি আমার কি জানি বলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো না, আমি আমার যোগ্যতা অনুযায়ী জায়গায় চান্স পাবো না তখন। তো এই কারণে আমি বলি যে হচ্ছে বিকল্প অপশন রাখাটা বুদ্ধিমানের কাছে। তো কেউ যদি মেডিকেলের জন্য পড়ো, সাথে সাথে ভার্সিটির প্রস্তুতি রাখা, ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া, এটা বুদ্ধিমানের কাজ। ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিলে অটোমেটিক্যালি এখন ভার্সিটি হয়ে যায়। এক্সট্রা করে এমসিকিউ তোমাকে অবশ্যই পড়তে হবে, এমসিকিউ এ দক্ষ তোমাকে অবশ্যই হতে হবে, টেকনিক তোমাকে অবশ্যই জানতে হবে, যেটা তোমাকে এইচএসসির জন্য হেল্পফুল হবে, অ্যাডমিশন টেস্টের জন্য হেল্পফুল হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তুমি যদি প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্ট টেকনিক শেখো, পরীক্ষার হলে গিয়ে তুমি নিজেই শর্ট হয়ে যাবা। সাবধান, সাধু সাবধান। যে সকল ভাইয়ারা কোচিং এ প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্ট টেকনিক শেখাবে, গুড বাই দিবা। কেন গুড বাই দিবা? কারণ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 1 ঘন্টার খেলা। 1 ঘন্টায় তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলা জিনিস তোমাকে মাথায় নিয়ে যেতে হবে। বুয়েট ভর্তি পরীক্ষা 1 ঘন্টার খেলা ভাইয়া, জাস্ট 1 ঘন্টার খেলা, 3 ঘন্টার খেলা। সেখানে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব মাথায় নিয়ে আসতে হবে। এত আলাদা আলাদা জিনিস তোমার মাথায় কিন্তু থাকবে না। অতএব প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্ট টেকনিক শিখিও না। তুমি কি করবে, অঙ্ক তোমাকে শর্ট করতে হবে, দ্রুত উত্তর করা শিখতে হবে। তুমি চেষ্টা করো আগে যেখানে 10টা সূত্র লাগছে, এখন যাতে তোমার একটা সূত্র লাগে। এখন এই জিনিসটা শিখবো কিভাবে, আর এই জিনিসটা আদৌ সম্ভব কিনা, তোমরা যারা আমার সরল লেখার কোপাকুপি ক্লাস করছো, তোমরা যারা আমার ফিজিক্সের কোপাকুপি ক্লাস করছো, তারা কিন্তু দেখছো যে আগে যেখানে 50টা সূত্র লাগছে, এখন আমরা সেখানে সূত্র ছাড়াই করতেছি। আমরা সরল লেখা সূত্র ছাড়াই করছি। আমরা কি জানি বলে 1 মিনিট পড়ছি স্থির তড়িতে, যেখানে আমরা তড়িৎ প্রবাহ, স্থির তড়িৎ এবং তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়ায় যত সমস্যা ছিল সবগুলোকে তুড়ি মেরে উড়ে দিছি। তোমরা দেখছো সূত্র ছাড়াই কিন্তু অনেক প্রবলেম সলভ করা যায়, শুধুমাত্র জায়গা মতো আসতে হয় ভাইয়া।
এটা একটু মাথায় রাখবে। আমাকে প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা টেকনিক শিখতে হবে না, শেখা যাবে না, তাহলে তুমি পরীক্ষার হলে নিজেই শর্টকাট হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে তোমাদের কাছে একটু প্রশ্ন নিতে চাই, যে হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো একটু আমাকে কমেন্টে জানাও, আমি সেগুলোর উত্তর দেব। তো দেখি তোমাদের প্রশ্নগুলো একটু কমেন্টে জানাও, আমি সেগুলোর অবশ্যই উত্তর দেব। তারপরে আমি ফার্দার বলবো হচ্ছে এইচএসসি ব্যাচ 2021 সম্পর্কে কথা বলবো, 22 সম্পর্কে কথা বলবো। তো দেখি কে কে আসো, তোমাদের প্রশ্নগুলো একটু দেখি। ইমরান খান বলছে ভাইয়া বুয়েটের জন্য কিভাবে পড়বো? ইমরান খান, বুয়েট ভালো করে লেখা শেখো, এবং আমি তোমাকে ছোট করতেছি না, তোমাকে আগে ভালো করে পড়তে হবে ভাইয়া, পড়াশোনা করো। এইচএসসির জন্য তুমি আগে ভালো করে পড়ো, কারণ তুমি যদি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস না পাও, মানে এইচএসসি তে একটা সিলেক্টিভ রেজাল্ট, ভালো রেজাল্ট না করতে পারো, তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবে না। আগে এইচএসসির জন্য ভালো করে প্রিপারেশন নাও। তো এরপরে আসে হচ্ছে ভাইয়া মোবাইলের নেশা কমাবো কিভাবে? মোবাইলের নেশা হচ্ছে কমানোর একটা উপায় আমি যদি তোমাকে বলি, সেটা হচ্ছে তুমি মোবাইল থেকে দূরে থাকো, ঠিক আছে? তুমি মোবাইল, যখন তুমি পড়াশোনা করবে তখন মোবাইল তুমি তোমার পাশে রাখবে না, তোমার আম্মুর কাছে তোমার ফোনটা জমা দিয়ে দাও। তাছাড়া তুমি মোবাইলের নেশা কমাইতে পারবে না, তোমার আম্মুর কাছে তোমার ফোন জমা দিয়ে দাও, তুমি তোমার ফোন অন্য কারো কাছে দিয়ে দাও, তাহলে তুমি এটা কমাইতে পারবা। আর আমি তোমাকে বলবো যে নেশা কমানোর চাইতে তুমি মোবাইল ফোনে ইফেক্টিভ কাজ করো। আমি যে বললাম যে হচ্ছে তুমি ক্লাস দেখো, তুমি গ্রুপে ক্লাস করো, হ্যাঁ, সেগুলা নোট করো, এই দিকে তোমার নেশাটা নিয়ে আসো, তাহলে দেখবা যে আমরা মোবাইল ফোনটাও কেউ ইফেক্টিভ ভাবে কাজে লাগাইতে পারতেছি। তবে একটা সময় আমাদেরকে যান্ত্রিক হতে হবে, মোবাইল, আশেপাশের মানুষ সবাই থেকে দূরে থেকে শুধু ধুমায়া পড়াশোনা করতে হবে। তো বুয়েটের জন্য কিভাবে করবো? এসএসসি 4.44। তো অপূর্ব সরকার, তোমার জন্য আগে যে কাজটা হচ্ছে, এইচএসসি তে তুমি যদি সবগুলো সাবজেক্টে এ প্লাস না পাও, যদিও সবগুলো সাবজেক্টে এ প্লাস পেতে হয় না, তো তুমি টার্গেট রাখো তুমি সবগুলো সাবজেক্টে এ প্লাস না পেলে তুমি বুয়েট ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। তো তোমার এই যে সবগুলো সাবজেক্টে এ প্লাস নিশ্চিত করা এইচএসসি তে, এটা তোমার জন্য এখন একটা চ্যালেঞ্জ, তুমি আগে এই চ্যালেঞ্জ ফুলফিল করো। তো মেডিকেল অ্যাডমিশনে এসএসসি এবং এসএসসি এর রেজাল্ট, এসএসসি রেজাল্টের কেমন ভ্যালু? তো মেডিকেল ভর্তি পরীক্ষা হয় সম্পূর্ণ 300 নম্বরের পরীক্ষা হয়, এর মধ্যে জিপিএ তে হচ্ছে 200 নম্বর, আর পরীক্ষায় হচ্ছে 100 নম্বর। তার মানে পরীক্ষার চাইতে জিপিএ বেশি ইম্পর্টেন্ট, এটা সত্য। তো জিপিএ তে যেহেতু 200 নম্বর, এসএসসির জিপিএ তে তোমার 75 নম্বর। এখন এসএসসি তে 75 এর মধ্যে তোমার কত নম্বর আছে এটা তোমরা সবাই এখনই হিসাব করতে পারবে। তোমার অপশনাল সহ জিপিএ কে 15 দ্বারা গুণ করবে। যেমন তুমি যদি 4.5 পাও, তাহলে 15 দ্বারা তুমি যদি গুণ করো, তাহলে 4.5 ইন্টু 15 দেখো কত হয়। তার মানে তুমি অলরেডি 7.5, অর্থাৎ 7.5 নম্বর কম পেয়ে গেছো। তোমার নাম্বার হচ্ছে 67.5, ঠিক আছে? কারণ তোমার এসএসসি জিপিএ কে 15 দ্বারা গুণ করতে হবে, আর এইচএসসির জিপিএ কে গুণ করতে হবে হচ্ছে 25 দ্বারা, হ্যাঁ। তো এরপরে ইমরান খান বলছে বুয়েটের জন্য প্রিপারেশন নিলে ডিইউ এর জন্য প্রিপারেশন হয়ে যায়, জাস্ট বায়োলজি এক্সট্রা পড়তে হবে। হ্যাঁ, তোমার কথা সত্য, তবে তোমাকে এমসিকিউ তে দক্ষ হতে হবে, এমসিকিউ তে দক্ষ হতে হবে, এমসিকিউ তে দক্ষ হতে হবে। তো সামির বলছে ভাই ম্যাথ রেগুলার এত করি, কিন্তু দিন শেষে মনে হয় আমি ম্যাথের কিছু পারি না। এটা কেন হয়? খুব মজার প্রশ্ন, যে হচ্ছে আমি ম্যাথ পড়তেছি কিন্তু ম্যাথ পারতেছি না। তুমি ম্যাথ পড়তেছো কিন্তু আসলে তুমি ম্যাথ বুঝে পড়তেছো না, তুমি ফিল করে পড়তেছো না, তুমি মুখস্থ করতেছো, এই কারণে তোমার ম্যাথ মনে থাকতেছে না। তো তোমাকে ম্যাথ বুঝে পড়তে হবে, ফিল করে পড়তে হবে, হ্যাঁ, আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলেই তোমার ম্যাথ মনে থাকবে। এখন তোমাকে আমি সামিত তোমাকে বলবো যে হচ্ছে তুমি আমার রেগুলার ক্লাসগুলো করো, তাহলে দেখবে যে হচ্ছে তোমার এই ভুলে যাওয়া জিনিসটা থাকবে না। তারপরে হচ্ছে মুজাহিদ আছে আমার সাথে, মুজাহিদ, আমি তোমাকে অনেক পছন্দ করি, লাভ ইউ মুজাহিদ। তারপর আমিরা বলছে ভাই ম্যাথে উইকনেস বেশি, কভার আপ কিভাবে করব? তো ওই যে আমি বললাম তুমি একটু বুঝে করো আর বেশি বেশি প্র্যাকটিস করো বোন। ম্যাথ তোমাকে বেশি প্র্যাকটিস করতেই হবে। আমি ম্যাথের ক্ষেত্রে একটা কথা বলি, আমার ইকুয়েশন বইয়ের ম্যাথে লেখা আমার একটা বই আছে ইকুয়েশন। তো ইকুয়েশনের আমি স্লোগান দিছি, এটা হচ্ছে এরকম যে প্র্যাকটিস মোর এন্ড ইনক্রিজ ইওর ক্রিয়েটিভিটি। তো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর তখন অটোমেটিক্যালি তোমার ক্রিয়েটিভিটি বাড়বে। ক্রিয়েটিভিটি আসলে এটা বাংলার একমাত্র উপায়, বেশি বেশি প্র্যাকটিস করা। তো ফার্স্ট ইয়ার শেষে কি অ্যাডমিশন কোচিং করা যাবে? আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলবো। ফার্স্ট ইয়ার শেষে অ্যাডমিশন কোচিং করার দরকার নাই।
ফার্স্ট ইয়ার শেষে তুমি অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করতে পারো, আমি সেটা তোমাদের নিয়ে কথা বলবো। ইঞ্জিনিয়ারিং, রাকিবুল ইসলাম রাসেল বলছে ইঞ্জিনিয়ারিং কোচিং করে যদি ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করি তাহলে হেল্পফুল হবে কিনা। হ্যাঁ, অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোচিং করে এইচএসসি কোশ্চেন ব্যাংক সলভ করলেও হেল্পফুল হবে, না করলেও হবে। কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে, তুমি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবা। তবে এমসিকিউ পরীক্ষায় ভালো করতে গেলে তোমাকে খুব দ্রুত আনসার করা শিখতে হবে, এটা 1 নম্বর। আর 2 নম্বর, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, খুব বেশি জরুরি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ আসলে কেমন হয় বা ভর্তি পরীক্ষার এমসিকিউ কেমন হয়, এটার জন্য আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। তো উদাহরণটা কেমন? উদাহরণটা এরকম হতে পারে যে ধরো হচ্ছে তুমি কাকে কাছে পেতে চাও। প্রশ্নটা কি বলো তো দেখি, তুমি কাকে কাছে পেতে চাও। তো আমি এবার অপশন দেবো ছেলেদের জন্য, তোমরা যারা ছেলে। তো 1 নম্বর অপশন, অথবা তুমি কাকে প্রিয়তমা হিসেবে পেতে চাও। তো 1 নম্বর অপশন তোমাকে দিল দীপিকা পাডুকোন, 2 নম্বর অপশন শিল্পা শেঠি, 3 নম্বর অপশন ক্যাটরিনা কাইফ, আর 4 নম্বর অপশন তোমাকে দিল হচ্ছে কারিনা কাপুর। তো তুমি যখন দেখলে যে 4টা অপশন দিয়েছে, 4জনই অনেক বেশি লাস্যময়ী, অনেক বেশি রূপবতী, 4টা অপশন যখন তোমার সামনে ঘোরাঘুরি করতেছে, তখন তোমার কি মনে হবে? তা আমি কাকে রেখে কাকে চাই, কাকে রেখে কাকে চাই। তখন মনে হবে ইস, আমি 4টাকে চাই, 4টাকে চাই, 4টাকে চাই। ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এমসিকিউ দেখে মনে হবে, 4টা অপশন দেখে তোমার মনে হবে ইস, আমি তো 4টাকে চাই, 4টাকে চাই, 4টাকে চাই, মনে হবে 4টাই উত্তর। তো এই জায়গাটা থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, তোমার কনসেপ্ট 100% ক্লিয়ার রাখতে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে, আর টেকনিক জানতে হবে। এই 2টা জিনিস হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, বিশেষ করে যেগুলোতে এমসিকিউ আছে, সেই ভর্তি পরীক্ষাগুলোতে অনেক ভালো করা যায়। তো এই জায়গায় অধরা দেব বলছে যে ফার্স্ট ইয়ারে ম্যাথের অনেক গ্যাপ, ব্যাচ 21। আমি ব্যাচ 21 নিয়ে কথা বলবো একটু পরে। সম্মিলিত ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে চেষ্টা করব কথা বলতে। তো ভাইয়া, তো তোমাকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটাই পরামর্শ, তোমরা এখন থেকে তোমাদের টার্গেট অনুযায়ী প্রিপারেশন শুরু করে দাও। তবে তোমরা যদি চাও, আমার এখানে ফিজিক্স এর আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচ শুরু করে দিয়েছি এবং ফিজিক্স এর মেডিকেল ব্যাচ শুরু করে দিয়েছি। তোমরা তো আমার এখানে ক্লাস করো, ক্লাস করে যদি মনে হয় যে আমরা যত আশেপাশে যত টিচার দেখতেছি বা হচ্ছে যেখানে পড়তেছি, তার থেকে যদি মনে হয় যে তুমি ভাইয়ের কাছে ভালো কিছু পাচ্ছ, ভাইয়া তোমাকে ভালো কিছু দিতে পারতেছে, ভাইয়ের কাছে আসলে আমি জিনিসগুলো খুব সহজে শিখতে পারবো, তাহলে তুমি আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচে যোগ দিতে পারো, আবার ভার্সিটি ব্যাচে যোগ দিতে পারো। আরেকটা কথা বলি, আমি আরেকটা ব্যাচ আছে তোমাদের যারা পরীক্ষার্থী তাদের জন্য, সেটা হচ্ছে যে তোমাদের ফুল এইচএসসি সিলেবাসটা আমরা রিভিশন করে দেবো, আমি রিভাইজ করে দেবো। ধরো ফিজিক্সের 20টা চ্যাপ্টারের উপরে 20টা ক্লাস হবে, 20টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 1.5 থেকে 2 ঘন্টা করে হবে। আমি সেই ক্লাসে তোমার বোর্ডের সকল প্রবলেম সলভ করাই দেবো, বোর্ড প্রশ্নে আসা সকল প্রবলেম সলভ করাই দেবো, তোমার প্রবলেমগুলো সলভ করাই দেবো এবং বেসিক জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা সেই কোর্সটাও করতে পারো এবং সেটার জন্য তোমাদেরকে খুবই, যাতে সবাই করতে পারো এরকম একটা ব্যবস্থা করছি খুব অল্প পেমেন্টের মধ্যে। সেই কোর্সটা মাত্র 1000 টাকা, ফিজিক্স 1000 টাকা, ম্যাথ 1000 টাকা, এইচএসসি রিভিশন কোর্স, সেটা 1 মাসের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তোমরা যদি চাও যে এইচএসসি রিভিশন কোর্সটা করতে, যারা পরীক্ষার্থী, এটা কিন্তু সেকেন্ড ইয়ার করলে কোনো লাভ হবে না, ফার্স্ট ইয়ার করলে কোনো লাভ হবে না, যারা পরীক্ষার্থী তারা ওই ব্যাচে জয়েন করতে পারো। তো আশা করি পরীক্ষার্থীদের করা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। এবার আসে 2021 ব্যাচ, যে 2021 ব্যাচকে আমি প্রথমে যে কথাটা বলবো যে ভাইয়া ধরো 2020 সালের এইচএসসি পরীক্ষা হলো 2021 সালের এপ্রিল মাসে না ফেব্রুয়ারি মাসে, তাহলে ফেব্রুয়ারি টু এপ্রিল হলো 2020 সালের এইচএসসি পরীক্ষা, 2021 সালের ফেব্রুয়ারি টু এপ্রিলে। তবে তুমি এটা মাথায় রাখো, তোমার পরীক্ষা হবে 2021 সালের এপ্রিলে। তার মানে তোমাকে কিন্তু বোর্ড এক্সট্রা সময় দেবে না, তোমার পরীক্ষা কিন্তু পিছাবে না। হ্যাঁ, হয়তো পিছাবে, যে এইচএসসি 2020 যদি 6 মাস পিছায়, তোমার পরীক্ষা পিছাবে 15 দিন, 1 মাস, 2 মাস, এটা সর্বোচ্চ। অতএব যারা এতদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছো, এটা একটু বাদ দাও ভাইয়া, তুমি সেকেন্ড ইয়ারের প্রিপারেশন শুরু করে দাও। তোমার কলেজে লাইভ ক্লাস হচ্ছে না বা হচ্ছে না, যাই হোক যেভাবে পারো
তুমি তোমার সেকেন্ড ইয়ারের পড়াশোনা শুরু করে দাও। তোমাকে অবশ্যই পড়াশোনা শুরু করে দিতে হবে, না হলে তুমি বিপদে পড়তেছো, এটা নিশ্চিত, 100% নিশ্চিত। এখন পড়াশোনা শুরু করবে কিভাবে? দেখো, তোমার কলেজের ক্লাসগুলো করো। কলেজে ক্লাস হয় না, কোনো সমস্যা নেই। ইউটিউবে তুমি দেখো যে কার ফিজিক্স ক্লাস সবচেয়ে বেশি ভালো লাগতেছে, সেই ক্লাসটা করো। কেমিস্ট্রি ক্লাস করো, ম্যাথ ক্লাস করো, বায়োলজি ক্লাস করো। তোমাকে পড়তে হবে, মাস্ট। তুমি সেকেন্ড ইয়ারে পড়াশোনাটা শুরু করে দাও। হ্যাঁ, ওই যে আমি একটা কথা বলছি শুরুতেই, তোমরা ছিলা কিনা জানি না, যে আমি বুয়েটেও চান্স পেতে চাই, গোল্ডেন এ প্লাসও পেতে চাই, পড়াশোনা করতে চাই না, এটা কিন্তু হবে না। তোমাকে পড়াশোনা শুরু করে দিতে হবে। তো যদি তোমরা আমার সাথে পড়াশোনা শুরু করতে চাও, সেটাও করতে পারো। যে আমি কালকে থেকে, কালকে 15 তারিখ, তোমাদের সেকেন্ড ইয়ার যারা, তাদের সেকেন্ড পেপারে, ফিজিক্স সেকেন্ড পেপার এবং ম্যাথ সেকেন্ড পেপারে টোটালি নতুন ব্যাচ শুরু করতেছে। তোমরা চাইলে সেই ব্যাচে জয়েন করতে পারো, আর না হলে নিজে নিজে পড়াশোনা শুরু করো। আর আমি তোমাদের জন্যই কিন্তু এখন রেগুলার পরীক্ষার আয়োজন করতেছি। কালকে থেকে আমাদের পিপিএস গ্রুপে রেগুলার ফিজিক্স পরীক্ষা হবে। আমি আজকে ক্লাস শেষে তোমাদের একটা রুটিন দেবো। আর মনে রাখবা, আজকে কিন্তু কোপানো ক্লাস আছে, একদম এমন কোপ দেবো ফাংশনে আজকে, তুমি চিন্তাও করতে পারবা না। তো এই জায়গায় আরেকটা জিনিস, যে 2021 ব্যাচ, এখন থেকে তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন বা ভার্সিটি প্রিপারেশন বা মেডিকেলের প্রিপারেশন কিভাবে নেবে, এটা অনেকে আমাকে প্রশ্ন করছো। যে ভাইয়া, তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন এখন থেকে নিতে পারো। কিভাবে? শুধুমাত্র তোমার এইচএসসির প্রিপারেশন নিয়ে। ভাইয়া, এখন এইচএসসির যে সিলেবাস, এইচএসসির যে প্রশ্ন প্যাটার্ন, এই প্রশ্ন প্যাটার্নের তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও, তাহলে ভার্সিটির প্রিপারেশন অটো হয়ে যাবে, মেডিকেলের প্রিপারেশন তো এমনিতেই হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনও হয়ে যাবে। তবে তুমি যদি চাও, সাথে সাথে তুমি ইঞ্জিনিয়ারিং বুয়েট ভর্তি পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে পারো। আর মজার ব্যাপার, এখন কিন্তু প্রত্যেকটা বোর্ড বইয়ের সাথেই বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে, তোমরা সেগুলো সলভ করতে পারো। আর তারপরে তুমি যদি চাও একটু স্মার্টলি প্রিপারেশন নিতে, তাহলে আমি তোমাকে, বাজারে অনেক বই আছে, আমি তোমাকে একটা বই সাজেস্ট করব, অবশ্যই নিজের লেখা বই সাজেস্ট করব। সেটা হচ্ছে ফিজিক্স এনার্জি বইটা তুমি কালেক্ট করে নিতে পারো। সেখানে তুমি বুয়েট, টুয়েট ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন প্রশ্ন পাবে। তুমি সেখানে বোর্ডের সিকিউ প্রশ্নগুলো সমাধান পাবে। তুমি প্রত্যেকটা অঙ্ক কিভাবে ডিটেলস নিয়মে করতে হয়, কিভাবে শর্ট টেকনিকে করতে হয়, সেই জিনিসটাও তুমি এনার্জি থেকে শিখতে পাবে। তো মজার ব্যাপার হচ্ছে, এনার্জি বইটা এখন নাই। আমি তোমাকে আজকে লাইভে কথা দিচ্ছি, যারা যারা এনার্জি বইটা সামনে নেবে, এই এনার্জি বইটা তোমার জীবনের বেস্ট একাডেমিক বই হবে ইনশাআল্লাহ, বেস্ট একাডেমিক বই। তো তোমরা এনার্জি বইয়ের জন্য 15 দিনের মতো ওয়েট করতে হবে আরো। আর ম্যাথের একটা বই, সেটা হচ্ছে ইকুয়েশন, তোমরা চাইলে ওই ইকুয়েশনটাও কালেক্ট করতে পারো। তাহলে দেখা গেছে তোমরা এখন থেকেই গোছালো ভাবে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন এখন থেকে তোমরা গোছালো ভাবে নিতে পারবে। আর আরেকটা কথা বলি, যে এটার জন্য আসলে এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নাই, এইচএসসির প্রিপারেশন নিলেই তোমার ভর্তি পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। আর এবার আমরা যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যারা এইচএসসি 2022 ব্যাচ। তো এইচএসসি 2022 ব্যাচ, তোমাদের আসলে কলেজের ফ্লেভার পাওয়ার কথা ছিল, এখনো পাও নাই। তো সমস্যা নাই, তোমাদের জন্য আমি যে ইকুয়েশনটা দেখাইছি এটাও কিন্তু সত্য। তো কলেজটা এটা টোটালি ভিন্ন একটা জিনিস, এসএসসির চাইতে অনেক বেশি পড়াশোনা করতে হয়, অনেক অনেক বেশি করতে হয়। তো তোমাকে এখন থেকে পড়াশোনা শুরু করো। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের বই কিনে অ্যাটলিস্ট যা পারো রিডিং করো। হ্যাঁ, রিডিং করো। আর আমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমরা যারা, তোমাদের জন্য কিন্তু প্রতিদিন 5টায়, প্রতিদিন বিকেল 5টায়, শনি সোম বুধ, এই 3 দিন হচ্ছে নতুন নিউ ফার্স্ট ইয়ারের ক্লাস। নিউ ফার্স্ট ইয়ারের ক্লাস শনি সোম বুধ, আর রবি মঙ্গল বৃহস্পতি শুক্র সেকেন্ড ইয়ারের ক্লাস। আমাদের এই ক্লাসটা কন্টিনিউ চলতে থাকবে। তোমরা রেগুলার ক্লাসগুলো করো। আশা করি আমি তোমাদের ফিজিক্স আর ম্যাথের দায়িত্বটা নিতে পারবো, যতটুকু পারবো তোমাদের সাথে আছি, তোমাদেরকে হেল্প করব। তোমাদের যে কোনো প্রয়োজনে আমি পাশে আছি, আমাকে তোমরা ইনবক্স করো, ফোন করো, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে তোমাদেরকে 100% সাপোর্ট দেওয়ার জন্য, সব সময় চেষ্টা করব। তবে তোমাকে একটু এগিয়ে আসতে হবে, বলতে হবে যে ভাই আমি এই জায়গায় বুঝতেছি না, এখানে আমার বুঝতে সমস্যা, এই জায়গাগুলা কিভাবে আমি আগাবো। তুমি যদি পরামর্শের জন্য আমার কাছে 1 পা আগায় আসো, আমি তোমার জন্য ইনশাআল্লাহ 10 পা আগায় যাব।
হ্যাঁ, তবে আমি চাবো তোমরা একটু আগায় আসো। তোমরা গ্রুপে যখন যা প্রবলেম হয় তোমরা সাথে সাথে গ্রুপে পোস্ট করো, আমি সেই প্রবলেমের আনসার দেওয়ার চেষ্টা করবো। যদিও অতীতের দিনগুলোতে খুব বেশি পারিনি, এখন চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিতে, তোমাদের প্রবলেমগুলো দেখবো ইনশাল্লাহ। তবে লাস্ট অফ অল আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়বো এবং একটু পরে আমরা নতুন ক্লাস শুরু করব। তো দেখি, মির্জা বলছে ভাই মেডিকেলের জন্য কোনো বই সাজেস্ট করেন মেডিকেলের জন্য। তারপর হচ্ছে ভাই ফাংশন ক্লাস কি সেকেন্ড ইয়ারের নাকি ফার্স্ট ইয়ারের? ভাই ফাংশন ফার্স্ট ইয়ারের ক্লাস। ফার্স্ট ইয়ার করলে ফার্স্ট ইয়ার ভর্তি পরীক্ষার্থী, সেকেন্ড ইয়ার সবাই করতে পারবে। তারপর ভাইয়া আমরা কোশ্চেন ব্যাংক কোথায় পাবো? কোশ্চেন ব্যাংক বাজারে অনেক কোশ্চেন ব্যাংক আছে, অনেক কোশ্চেন ব্যাংক আছে। তোমরা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কালেক্ট করো, কোশ্চেন ব্যাংক কালেক্ট করে তোমরা প্রশ্নগুলো সলভ করো। আর এনার্জিতে সবগুলো বইয়ের সব প্রশ্ন পাবে, ইকুয়েশনেও সব ইউনিভার্সিটির প্রশ্ন পাবে, তোমরা চাইলে সেগুলো কালেক্ট করতে পারো। তো বেনজির আহমেদ বলছে ভাই রিপ্লে তো পাই না, এখন থেকে রিপ্লে পাবে, আমি কথা দিচ্ছি তোমাদের সাথে আছি ভাইয়া, তোমাদের সাথে থাকবো। আর তোমরা চাইলে ইনশাল্লাহ পরবর্তীতে আমার সাথে এরকম কোনো সেমিনারে আরো আমার চেয়ে কোয়ালিফাইড কাউকে নিয়ে ইনশাল্লাহ হাজির হবো। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাবা মাকে ভালো রাখো, পাশের মানুষগুলোকে ভালো রাখো। আর প্রতিদিন চেষ্টা করো অ্যাটলিস্ট কারো না কারো মুখে হাসি ফোটাতে। মানুষের মুখে হাসি ফোটালে দেখবে যে তুমি খুব একটা পরম শান্তি পাবে। সুখ কোথায় আসলে? সুখ হচ্ছে অন্যের মুখে হাসি ফোটানো। এখন তুমি একটা রিক্সায় উঠছো, এখন রিক্সায় উঠে রিক্সাওয়ালা মামার সাথে একটু ভালোভাবে কথা বলো, একটু কুশল বিনিময় করো, জিজ্ঞেস করো যে হচ্ছে আপনার বাচ্চা কাচ্চা কয়জন, তারা স্কুলে যায় কিনা, দেখবে সে খুশি হবে। ঠিক আছে, রিক্সাওয়ালা মামাকে গিয়ে বলো মামা আপনার তো অনেক কষ্ট হচ্ছে না, আমরা তো আরামে যাচ্ছি, দেখবা তাতে তোমার কোনো ক্ষতি হবে না, সে অনেক খুশি হবে, সে হাসি দেবে, একটা মুখে হাসি। এই হাসিটা তোমাকে মনের প্রশান্তি এনে দেবে। চেষ্টা করো যে তুমি আশেপাশের কারো না কারো মুখে হাসি ফোটাতে, একটু চেষ্টা করো। আরেকটা জিনিস, জীবনে বড় হতে গেলে কিছু মানুষকে তোমার জীবন থেকে ছাঁটাই করে দিতে হবে। কারা? যারা তোমাকে বলে তোমার দ্বারা সম্ভব না, তোমাকে দ্বারা হবে না, তুই পারবি না, এরকম কথা যে সকল বন্ধু বলে, এরকম কথা যে সকল আত্মীয় বলে, এরকম কথা যদি তোমার যেই বলুক, তোমাকে তোমার জীবন থেকে তুমি তাকে ডিলিট করে দাও। তুমি তোমার জীবনে শুধুমাত্র তার কথাই শোনো যারা তোমাকে সবসময় বলে তোমার দ্বারা সম্ভব, তোমার দ্বারা হবে, তুই পারবি, তোর দ্বারা অসম্ভব কোনো কিছু নাই। সেসব মানুষগুলাকে পাশে রাখো, সে সকল বন্ধুগুলাকে পাশে রাখো, তাহলে ইনশাল্লাহ তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। কারণ যে বলতেছে তুমি পারবে না, সে আসলে তোমার স্বপ্ন ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তোমার স্বপ্ন কাউকে ছিনিয়ে নিতে দিও না। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেকে বেশি বেশি ভালোবাসো। ধন্যবাদ সকলকে।